বিরোধী দল কিন্তু আমরাই। যদিও বা জামায়াতে ইসলামী এবং এনসিপি কে সামনে রেখে একটা বিরোধী দলের একটা ইয়ে দেওয়া হচ্ছে, আমি বলবো যে আমেজ দেওয়া হচ্ছে, এটা একেবারেই লোক দেখানো। কারণ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যাতে মাঠে থাকে, আওয়ামী লীগ যাতে করে না নামে, বা নামলে তারা প্রতিহত করবে। কারণ এরা জানে, যারা সরকার আছেন, যে সেনাবাহিনী মাঠে সারা জীবন থাকবে না, সেনাবাহিনী উঠে যাবে। পুলিশ বাহিনী ব্যাপকভাবে ডিমোরালাইজড, তাদের যে হত্যা করা হয়েছে তাদের সদস্যদের, সেটার বিচার করা যাচ্ছে না বা করা হচ্ছে না। সরকার প্রশাসন ব্যাপকভাবে ডিমোরালাইজড, অর্থনীতি একেবারে পঙ্গু অবস্থায় আছে। এমত অবস্থায় দেশের সাধারণ মানুষের ডাকে কিন্তু আওয়ামী লীগ যে কোনো সময় আরেকটি গণ অভ্যুত্থান সংগঠিত করে ফেলতে পারে, আবারও সরকারের পতন হতে পারে। এই যে একটা মেজর রিস্ক আছে, এটাকে তারা প্রশমন করার জন্য জামায়াত ইসলামীকে অন্যান্য নানান এ টিম, বি টিম, সি টিম ইত্যাদি দিয়ে তারা মাঠে রেখেছে আলোচনায় রাখার জন্য। এবং এরাও, জামায়াত ইসলামীও খুব ভালো করেই জানে যে তারা আসলেই সরকারের অংশ। তো এই একটা রাজনৈতিক, আমি যেটা বলবো যে ধারাবাহিক রাজনৈতিক যেটা ড্রামা সেটা চলছে। এবং এই প্রেক্ষিতে কিন্তু দেখবেন যে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু একটা ব্যাপক নিন্দা এখানে এসে পৌঁছেছে। এবং এই বিষয়ে সমালোচনা হচ্ছে। আওয়ামী লীগের মতো একটি দল, সে আওয়ামী লীগে আমি নফেল পাপ করে থাকতে পারি, অপরাধ করে থাকতে পারি, আমি দুর্নীতি বা আমি খুনিও হয়ে থাকতে পারি, আমার সাধারণ ব্যক্তি হিসেবে। আওয়ামী লীগ একটি আদর্শকে ধারণ করে, মুক্তিযুদ্ধের সপক্ষের একটি রাজনৈতিক দল, তার সাথে আরো অনেক রাজনৈতিক দল সম্পৃক্ত, সংশ্লিষ্ট, অঙ্গ সংগঠন সহ একটা বিশাল জনগোষ্ঠী, ব্যবসায়ী, পেশাজীবী, ছাত্র, শ্রমিক, কৃষক, একটা বিশাল জনগোষ্ঠী সম্পৃক্ত। এখানে আপনি পুরো জনগোষ্ঠীকে আপনি পানিশ করতে পারেন। আপনি তার মানে বলছেন যে সরকার একটা আছে, ফলে তারা হয়তো এরকম একটা উদ্যোগ নিচ্ছে বা ভাবছে, কিন্তু এটার পেছনে জামায়াত ইসলামী এবং এনসিপি বা আওয়ামী লীগ বিরোধী সব শক্তির একটা সমর্থন আছে। মানে এদের বিরোধিতাটা সংসদের মধ্যে সীমাবদ্ধ, ময়দানে তারা অভিন্ন কর্মসূচি, যে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না, এটা আপনার বক্তব্য? আমরা চাই কোর্ট ফাংশন করবে, আমরা চাই আমাদের কারাবন্দীরা মুক্তি পাবে, যেটা তাদের নাগরিক অধিকার, আইনি অধিকার, সেটা পাক। তারপরে হচ্ছে আমরা আমাদের নিষেধাজ্ঞাটা প্রত্যাহার চাচ্ছি, তাই না? আমরা তো চাচ্ছি না সরকারের পতন। এখন আপনি আমার যে চাওয়াটা, সেটা যদি শান্তিপূর্ণ উপায়ে আমি যদি সেটা বাস্তবায়ন করতে না পারি, তখন আমাকে আমার পদক্ষেপ নিতে হবে। আর অশান্তির জায়গা কিন্তু সৃষ্টি করা আওয়ামী লীগের জন্য কোনো বিষয় না। অশান্তির প্রক্রিয়াটা কিন্তু আওয়ামী লীগ খুব ভালো করে জানে কিভাবে করতে পারে, করা যায়। হ্যাঁ, রাজনৈতিক ভাবে আমরা তো অনেক কঠিন পর্যায়ে পথ পরিক্রমার মধ্যে দিয়ে এসেছি। অশান্ত করে বাংলাদেশকে এই সরকারের পতনের লক্ষ্যে আন্দোলন করাটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব, কারণ সেনাবাহিনী দিয়ে সরকার বেশি দিন টিকে থাকতে পারবে। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। আপনারা তাকে সকলেই চেনেন, এখন ভারতেরও বহু মানুষ তাকে চেনেন। তিনি মূলত বাংলাদেশের একজন স্বনামধন্য রাজনীতিবিদ, ব্যারিস্টার, এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত, পারিবারিকভাবেই জড়িত। তার পরিবার, তার পিতা চট্টগ্রামের আওয়ামী লীগের খুব বর্ষিয়ান বড় মানে দীর্ঘদিনের নেতা ছিলেন। তো নওফেলকে আমরা সংযুক্ত করেছি একটা বিশেষ কারণে, সেটি হচ্ছে যে বাংলাদেশে একটা আইন তৈরি হতে যাচ্ছে। সেই আইনটা হচ্ছে একটি অধ্যাদেশকে আইনে পরিণত করার বিষয়। সেটি হচ্ছে গত বছর, অর্থাৎ যখন অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতাসীন ছিল, তখন 12ই মে বাংলাদেশের একটি সন্ত্রাস দমন আইন আছে 2009 সালের। সেই আইনে আওয়ামী লীগের কার্যকলাপকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মানে শুধু কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটাই নয়, সন্ত্রাস দমন আইনে কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন অর্ডিন্যান্স, আপনারা জানেন যে সেগুলিকে সংসদে পাশ করাতে হয়। তো এই অর্ডিন্যান্সকে সংসদে আইনি রূপ দেওয়া হবে, এরকমটাই বিএনপির বিভিন্ন মানে সংসদীয় নেতৃবৃন্দ এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের তরফে জানা যাচ্ছে। এটা বাংলাদেশ মিডিয়াতে এই মুহূর্তে সবচেয়ে হট টপিক, যে বাংলাদেশের রাজনীতিতে এ আর বি, আওয়ামী লীগ এবং বিএনপি, সেই বি এখন এ কে মাইনাস করতে চাইছে। তো আমরা মিস্টার নওফেলের কাছ থেকে একটু জানতে চাই যে আওয়ামী লীগ বিষয়টিকে কিভাবে দেখছে, আইনগত এবং সাংগঠনিক, রাজনৈতিক। ধন্যবাদ দাদা আপনাকে। আসলে আমাদের দলীয় অবস্থানটি ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা চলছে। একটা বিষয় হচ্ছে যে আমরা এই অধ্যাদেশকে দুভাবে দেখতে পারি। একটি হচ্ছে অধ্যাদেশে একটা পরিবর্তন এনেছে ইউনূস সরকার, অধ্যাদেশ মূল আইনে। সেই পরিবর্তনটা হচ্ছে যে মূল আইনে ছিল
সরকার চাইলে যে কোনো ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে মানে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করতে পারে। ইউনূস সরকার যেটা করেছে সেটা সেখানে বলছে সত্তা ও সংযুক্ত করে দিয়ে, যেটা রাজনৈতিক দলও হতে পারে। হ্যাঁ, এবং সেই অধ্যাদেশ বলে তারা আমাদের নিষেধাজ্ঞা যে আদেশটা সেটা দিয়েছে। এখন এটা যদি একেবারে অত্যন্ত মানে আইনের টেকনিক্যালিটিসে দেখা যায়, সেটা বলা যেতে পারে যেহেতু সেটা অধ্যাদেশ ছিল এবং সেটা সংসদে পাশ হয়নি, সেই অধ্যাদেশ মূলে জারিকৃত যে নিষেধাজ্ঞার আদেশটা সেটা সংসদ বসে যাওয়ার পরপরই কিন্তু অকার্যকর হয়ে গিয়েছে। এখন যদি পূর্বের সেই অধ্যাদেশটি এখন আইনে রূপান্তর করা হয়, সেই আইন অনুযায়ী যদি পুনরায় আদেশ জারি করা হয় অথবা একটা ঘোষণা দেওয়া হয় যে পূর্বের আদেশটি বলবৎ আছে, তাহলে নিষেধাজ্ঞাটা হয় উঠে যাবে নয় বলবৎ থাকবে। এটা আসলে প্রক্রিয়াগত যে বিষয়টা, টেকনিক্যালিটিস এর বিষয় আছে, কিন্তু এটার যে রাজনৈতিক ইমপ্লিকেশন সেটা হচ্ছে যে একটা মানে আলোচনা হচ্ছে যে এটা তারা একটা জেস্টার হিসেবে দেখাচ্ছে যে আমাদেরকে যে অবৈধভাবে অসাংবিধানিক ভাবে যে আমাদের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটা যে স্পিরিটটা তারা ধরে রাখতে চাইছে, এই ধরনের একটা আলোচনা আছে রাজনৈতিক মহলে। তো আমি ব্যক্তিগতভাবে আইনের দৃষ্টিকোণ থেকে যেটা বলবো যে যদি সেই বিষয়টাই যদি সরকারের নীতি নির্ধারকদের অবস্থান হয়ে থাকে যে তারা নিষেধাজ্ঞাকেই বলবৎ রাখার জন্য এই অধ্যাদেশকে পাশ করছেন, তাহলে সেটা অবশ্যই রাজনৈতিক ক্ষেত্রে এবং বর্তমান যে সরকার তাদের স্থায়িত্বের ক্ষেত্রেও কিন্তু একটা বড় প্রশ্নবিদ্ধ একটা বিষয় হয়ে দাঁড়াবে। কারণ ভবিষ্যতে তারাও কিন্তু এই প্রক্রিয়ায় বা এইভাবে করে এই ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বেন। এই শুভবুদ্ধিটা তাদের মধ্যে আসবে কিনা আমি জানি না। আবার আরেকটা বিষয় হচ্ছে তারা যদি এটা প্রথমেই খোলাসা করেন যে এটা আইনের যেই সিদ্ধান্ত সেটা অনুসারে তো সরকারকে ঘোষণা দিতে হয়। তো ঘোষণার ক্ষেত্রে কিন্তু সরকারের এখতিয়ার রয়ে যায়, তারা নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করবে কি করবে না সেটা কিন্তু পরবর্তী পদক্ষেপ। তো আইনের অধ্যাদেশের পরিবর্তন আসুক বা না আসুক, সরকারের কাছে কিন্তু মূল এখতিয়ারটা রয়ে যাচ্ছে এবং সেটা তারা বলতে পারেন যে সামনের দিনগুলোতে পরিস্থিতি বিবেচনায় এবং আমরা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত বা সরকারি প্রশাসনিক সিদ্ধান্ত মোতাবেক সিদ্ধান্ত নেব নিষেধাজ্ঞার প্রশ্নে। সেটা যদি আগে থেকে বলে দেন, এটার বিষয়ে যে এখন যে আলোচনাটা চলছে বা সমালোচনাটা হচ্ছে সেটা হয়তোবা সীমাবদ্ধ হয়ে যেতে পারে। তো এটাই হচ্ছে বিষয়। স্পিরিটটা কি সেটা বোঝার জন্য তাদের যে সার্বিক কার্যক্রম এখন পর্যন্ত সেগুলো আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। সরকার আসলে এই যে নতুন সরকার বসেছে তারা আমরা বলবো যে মানে গত সোমবার থেকেই বোধহয় কাজ শুরু করেছে। কারণ সরকার সেখানে শপথ নেওয়ার পরে কিন্তু 1 মাস গিয়েছে, রমজান ছিল, ঈদের ছুটি ছিল, নানান কিছু পরে এখন তারা বসেছে এবং সেখানে একটা বৈশ্বিক সমস্যাও সৃষ্টি হয়েছে এবং ইউনূস সরকারের যাবতীয় পাপ আজকে এই সরকারকে বহন করতে হচ্ছে। এই বিষয়গুলোতে তাদের আসলে পরিষ্কার বক্তব্য রাখা দরকার। ইউনূস সরকার অর্থনীতিকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, সমাজকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, এইগুলোর বিষয়ে কিন্তু এই সরকারকে শক্তিশালী অবস্থান নিতে হবে এবং বলতে হবে যে বারংবার যে প্যান্ডোরার প্রপাগান্ডার যে মানে অভ্যাসটি যে সবকিছুই আওয়ামী লীগের দোষ, এখন হামের টিকা বন্ধ করে দিয়েছে ইউনূস সরকার এনজিওর হাতে দেওয়ার জন্য, প্রাইভেটাইজ করার জন্য, যেটা জনগণের অধিকার ছিল শেখ হাসিনা সরকার আমাদের সরকারের সময়। সেটা কারণে আজকে এতগুলো শিশু মারা গেল। এই গণহত্যা, এটা তো গণহত্যার মতো বিষয়। এই যে ব্যাপক হত্যা, এটার জন্য তো ইউনূস দায়ী। এটা তো তাদেরকে বলতে হবে এই সরকারকে, যেটা তো পরিষ্কার আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশ। এবং এখানে হামের টিকা, আমি একটু আপনাকে থামাচ্ছি, হামের টিকা মানে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থ এখানে আছে, ফলে বৈদেশিক অর্থের অপচয়ের অভিযোগটাও সামনে আসছে। আপনি বলছেন যে তারেক রহমানের সরকারের উপর দায় বর্তায় হাম যে ফিরে এলো এবং এতগুলি শিশু মারা যাচ্ছে, এই বিষয়ে ইউনূস সরকারের কাজকর্মের বিষয়ের উপরে একটা তদন্ত মানে শুরু করা। অ্যাবসলিউটলি। এবং আজকে একজন বিজ্ঞ আইনজীবী ইউনূসের দেশ ত্যাগের বিষয়ে কিন্তু সরকারকে লিগ্যাল নোটিস করছে। কারণ এই যে শিশু হত্যা, এই যে তাদের যে দুর্নীতি, আপনি ইউনূসের যে 18 মাসে বাংলাদেশে এত লক্ষ কোটি টাকা লোন করলো, কোন পরিকল্পনা অনুযায়ী বাজেটের যেভাবে পরিকল্পনা ছিল অবকাঠামো হয়নি, কিছুই হয়নি। টাকাটা কোথায় গেল? এই তার যে উপদেষ্টারা সাঙ্গ পাঙ্গরা যা করেছে সারা বাংলাদেশে, এটার জন্য তাদের এখন জবাবদিহিতার মধ্যে আনতে হবে, তাই না? তো এই ধারাবাহিকতায় আমি বলবো যে এই সরকারের উপরে অনেক দায়িত্ব। এখন এই দায়িত্বশীল আচরণ কি সরকার করবে কিনা, নাকি প্রথাগত
বিরোধী দল দমন, কারণ বিরোধী দল কিন্তু আমরাই, যদিও বা জামায়াতে ইসলামী এবং এনসিপি কে সামনে রেখে একটা বিরোধী দলের একটা দেওয়া হচ্ছে, আমি বলবো যে আমেজ দেওয়া হচ্ছে। এটা একেবারেই লোক দেখানো, কারণ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যাতে মাঠে থাকে, আওয়ামী লীগ যাতে করে না নামে, বা নামলে তারা প্রতিহত করবে। কারণ এরা জানে, যারা সরকার আছেন, যে সেনাবাহিনী মাঠে সারা জীবন থাকবেন, সেনাবাহিনী উঠে যাবে। পুলিশ বাহিনী ব্যাপকভাবে ডিমোরালাইজড, তাদের যে হত্যা করা হয়েছে তাদের সদস্যদের, সেটার বিচার করা যাচ্ছে না বা করা হচ্ছে না। সরকার প্রশাসন ব্যাপকভাবে ডিমোরালাইজড, অর্থনীতি একেবারে পঙ্গু অবস্থায় আছে। এমত অবস্থায় দেশের সাধারণ মানুষের ডাকে কিন্তু আওয়ামী লীগ যে কোনো সময় আরেকটি গণ অভ্যুত্থান সংগঠিত করে ফেলতে পারে, আবারও সরকারের পতন হতে পারে। এই যে একটা মেজর রিস্ক আছে, এটাকে তারা প্রশমন করার জন্য জামায়াত ইসলামীকে অন্যান্য নানান এ টিম, বি টিম, সি টিম ইত্যাদি দিয়ে তারা মাঠে রেখেছে আলোচনায় রাখার জন্য। এবং এরাও, জামায়াত ইসলামীও খুব ভালো করেই জানে যে তারা আসলে সরকারের অংশ। তো এই একটা রাজনৈতিক, আমি যেটা বলবো যে ধারাবাহিক রাজনৈতিক যেটা ড্রামা সেটা চলছে। এবং এই প্রেক্ষিতে কিন্তু দেখবেন যে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু একটা ব্যাপক নিন্দা এখানে এসে পৌঁছেছে, এবং এই বিষয়ে সমালোচনা হচ্ছে। আওয়ামী লীগের মতো একটি দল, সে আওয়ামী লীগে আমি নফেল পাপ করে থাকতে পারি, অপরাধ করে থাকতে পারি, আমি দুর্নীতি বা আমি খুনিও হয়ে থাকতে পারি, আমার সাধারণ ব্যক্তি হিসেবে। আওয়ামী লীগ একটি আদর্শকে ধারণ করে, মুক্তিযুদ্ধের সপক্ষের একটি রাজনৈতিক দল, তার সাথে আরো অনেক রাজনৈতিক দল সম্পৃক্ত, সংশ্লিষ্ট, অঙ্গ সংগঠন সহ একটা বিশাল জনগোষ্ঠী, ব্যবসায়ী, পেশাজীবী, ছাত্র, শ্রমিক, কৃষক, একটা বিশাল জনগোষ্ঠী সম্পৃক্ত। এখানে আপনি পুরো জনগোষ্ঠীকে আপনি পানিশ করতে পারেন। হ্যাঁ, আর যেই অপরাধের জন্য আপনি বলছেন যে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করতে চান, আপনি একই অভিযোগে, একই অপরাধ, একই অভিযোগের জন্য আপনি কিন্তু দায় মুক্তি দিয়ে দিলেন আপনার যেই জঙ্গি ছেলেপেলেগুলো ছিল তাদের। এই যে একটা দ্বিচারিতা বিশ্ববাসীর কাছে এখন পরিষ্কার হয়ে গিয়েছে, আঞ্চলিক পর্যায়ে পরিষ্কার হয়ে গেছে, এবং আঞ্চলিক সকল শক্তি সমূহ, বাংলাদেশের প্রতিবেশী দেশ সমূহ, এবং বিশেষ করে আমি বলবো আঞ্চলিক অংশীদার, ভারত আছে, চীন আছে, শ্রীলঙ্কা আছে, বা মিডল ইস্টার্ন যে কান্ট্রি গুলো আছে, তাদের কাছেও কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে যে এই যে জঙ্গি সরকারটি কি করেছিল। আপনি দেখবেন যে এটা শুধু ভারত বলে নয়, ইউএই, সংযুক্ত আরব আমিরাত, ইউনূস সরকার দায়িত্ব গ্রহণের সাথে সাথে তারা কিন্তু সেখানে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ইউনূসের পক্ষে সেখানে মিছিল করানোর কারণে ইউনূস কিন্তু সেখানে মিছিল করিয়েছে অবৈধভাবে, এবং পরে আমাদের শ্রমবাজারটাকে ধ্বংস করে দিয়েছে। আরব আমিরাতের আমাদের বিশাল শ্রমবাজার আছে, আপনারা জানেন, আমাদের শ্রমিকরা সেখানে কাজ করতে যায়। এই যে একটা বৈশ্বিক অরাজকতা এই এই প্রতারক ইউনূস করে গেল, এবং রোহিঙ্গা থেকে শুরু করে সর্ব জায়গায় সে কিন্তু ধ্বংস করে দিয়েছে। তার যেখানেই তার হাতের ছোঁয়া লেগেছে সেটাই আমি বলবো অভিশপ্ত হয়ে পরিণত হয়েছে, অভিশপ্ত, এবং তারা দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। এগুলো কিন্তু এই সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যদি শুধুমাত্র নাটকের জন্য তারা নাটক করেন, তাহলে কিন্তু ইউনূসের 18 মাস ছিল। আপনি তার মানে বলছেন যে সরকার একটা আছে, ফলে তারা হয়তো এরকম একটা উদ্যোগ নিচ্ছে বা ভাবছে, কিন্তু এটার পেছনে জামায়াত ইসলামী এবং এনসিপি বা আওয়ামী লীগ বিরোধী সব শক্তির একটা সমর্থন আছে। মানে এদের বিরোধিতাটা সংসদের মধ্যে সীমাবদ্ধ, ময়দানে তারা অভিন্ন কর্মসূচি, যে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না, এটাই আপনার বক্তব্য। আপনি আরেকটি কথা বললেন, তারা শুধুমাত্র আওয়ামী লীগকে ফিরতে দিতে চায় না, তারা মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকেই রাষ্ট্রের কোন ধরনের দায়িত্বশীল ভূমিকায় আনতে দিতে চায় না। এটা আওয়ামী লীগ আছে, এটা জাসদ আছে, কমিউনিস্ট পার্টি আছে, জাতীয় পার্টি আছে, বাসদ আছে, মানে অনেকগুলো দল যারা মুক্তিযুদ্ধের সপক্ষে, তারা শুধু চায় তাদের যে জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ওই যে আছে যে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, এনসিপি পার্টি, জামায়াত ইসলামী এবং বিএনপি, এই 4টা দল ছাড়া বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলকে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব বা রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে তারা সম্পৃক্ত করতে চায় না। এটাই হচ্ছে তাদের অবস্থান। আপনি আরেকটি কথা বললেন যে গণ শিশু হত্যা, এই বিষয়টা, মানে এই যে হাম নিয়ে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটাকে আপনি বলছেন যে গণ শিশু হত্যা, অর্থাৎ এটা সরকারের একটা ব্যর্থতা এবং এটা আটকানোর চেষ্টা বা আটকানোর যেত, এবং আপনি এটা নিয়ে একটা তদন্ত দাবি করছেন যে এখন সরকারের উপর দায় বর্তায় যে প্রিভিয়াস গভর্নমেন্ট অর্থাৎ ইউনূস গভর্নমেন্টের এই বিষয়ে কি করেছিল সেটার
তো আমি একটুখানি আপনার কাছে জানতে চাইছি যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা বলুন বা যাই বলুন, আমরা দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছি, মানে 2025-এর 12ই মে হয়েছিল মানে নিষেধাজ্ঞা জারি। এখনো পর্যন্ত আপনারা আদালতের দোরগোড়ায় যাচ্ছেন না, মানে যে এই এটা প্রত্যাহার করার ব্যাপারে, এইটার কি কারণ? দেখুন, আদালতের কাছে আপনি যাবেন কখন? যখন আদালতের সেই বিচার করার স্বাধীনতাটা থাকে। আমাদের সরকারকে উৎখাত করার পরপরই সর্বোচ্চ আদালতে মব সৃষ্টি করে পুরো এন্টায়ার, যেটা আমাদের মানে উপমহাদেশ নয়, শুধু এশিয়া মহাদেশের ইতিহাসে যেটা হয়নি, আমি বলবো পৃথিবীর ইতিহাসে, সমসাময়িক ইতিহাসে যেটা হয়নি, সর্বোচ্চ আদালতের সকল বিচারককে জোরপূর্বক পদত্যাগ করানো হবে, চিফ জাস্টিস সহ। এখন যেটা মানে আমাদের তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও কিন্তু আদালতের প্রশ্নে কিন্তু বঙ্গবন্ধু সরকারের সিদ্ধান্ত ছিল যে আদালত কিভাবে গঠিত হবে, সেটা কিন্তু ধারাবাহিকতা ছিল। আদালতের কিন্তু ধারাবাহিকতা আপনি ভঙ্গ করতে পারেন না। এইভাবে করে সকল বিচারককে পদত্যাগ করা, রাতারাতি জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট কিছু বিচারককে তারা কিন্তু উচ্চ আদালতে, যেটা আমাদের হাইকোর্ট আছে, সেইখানে অ্যাপিলেট ডিভিশন অর্থাৎ সুপ্রিম কোর্টের যেটা আমাদের আপিল বিভাগ, সেখানে তো বিচারক শূন্য করে দিল। রাতারাতি বিচারক তৈরি করা হলো, সেখানে অ্যাপয়েন্টমেন্ট করা হলো আমাদের উচ্চ আদালত থেকে, হাইকোর্ট থেকে। অর্থাৎ আপনারা মনে করছেন যে আদালতে গিয়েও আপনারা কোনো মানে আইনি বিচার বা ন্যায় বিচার পাবেন না? আদালতকে এখন যে পরিস্থিতির মধ্যে তারা ফেলেছে, নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মাধ্যমে, সেখানে বলতে গেলে যে বিএনপি জামায়াত ইসলামী লাঠিয়াল বাহিনীকে সেখানে তারা নিয়োগ করছে। এবং আদালতে আপনি কোথাও যদি রিট করতে যান, সেখানে হুমকি দেওয়া হচ্ছে। আদালতে যখন কোনো জামিন দেওয়া হচ্ছে, তখন সেখানে আদালতের উপরে সরাসরি ঘোষণা দিয়ে বলা হচ্ছে সেই বিচারক বা বিচারপতির উপরে আক্রান্ত করা হবে, তাদেরকে আক্রমণ করা হবে, মব সৃষ্টি করা হবে। তো এই ধরনের একটা পরিস্থিতিতে আদালতের শুনানি তো দূরের কথা, যেখানে আমি আবেদন অ্যাকসেপ্ট করাতেই পারছি না, সেখানে তো শুনানি হতো অনেক পরের কথা, কারণ কোনো বিষয়ে তো শুনানি। সেক্ষেত্রে তো হাতে আছে শুধুমাত্র জনতার আদালত। তো জনতার আদালতে যাওয়ার ব্যাপারে আওয়ামী লীগের কি প্রস্তুতি আছে? আওয়ামী লীগ কি করবে? মানে নির্বাচন তো হয়ে গেছে, বাংলাদেশ সংসদ আওয়ামী লীগ মুক্ত, ইনফ্যাক্ট মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এখন অনেকটাই দুর্বল বাংলাদেশ সংসদে। তো এই ব্যাপারে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি কি আছে, কি ভবিষ্যৎ পরিকল্পনা, আপনারা কি ভাবছেন? দেখুন, আওয়ামী লীগের প্রথম যেই আমাদের এই পর্যায়ে একটা রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে যে লক্ষ্যটা ছিল, সেটা বাস্তবায়িত, সেটা হচ্ছে বিশ্ব প্রতারক খুনি ইউনূসকে বিদায় করতে হবে। সেটা আমরা নানান কৌশলে কিন্তু সেটা করতে পেরেছি। এবং তাদের কিন্তু যে অভিলাষ ছিল 5 বছর সরকারে থাকবে, 10 বছরের জন্য নির্বাচিত হবে, প্রেসিডেন্ট হবে, এই সকল কিন্তু কৌশল এবং পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেছে। এটা আমরা মনে করি প্রাথমিকভাবে আমাদের বিজয় হয়েছে। এবং এটা করার জন্য কিন্তু তার পরিবর্তে তো তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছেন এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি, মানে পারেনি। হ্যাঁ, সেটা ঠিক। আমি সেখানে আসছি। আওয়ামী লীগকে অংশ না নেওয়ার জন্য যে একটা বৈশ্বিক যে ষড়যন্ত্র ছিল, বিশেষ করে পশ্চিমা শক্তিগুলো সেখানে এই সরকারকে বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। এবং পশ্চিমা দেশগুলোর একটি দেশ সরাসরি জামায়াত ইসলামীকে সরকারে আনার জন্য তাদের মনোভাব প্রকাশ করেছিল। এই যে উগ্রপন্থীদের একটা উত্থানের চেষ্টা, সেটাও কিন্তু ভণ্ডুল হয়েছে। জামায়াত ইসলামী এবং এনসিপি কে সাথে নিয়ে সরকার গঠন করার যে একটা গভীর ষড়যন্ত্র ছিল, আন্তর্জাতিক ষড়যন্ত্র আমি বলবো, ইউনূসেরও সেখানে সরাসরি সম্পৃক্ততা ছিল, সেটা কিন্তু ভণ্ডুল হয়ে গেছে। পরিকল্পনা ছিল বাংলাদেশে পাকিস্তানের মতন সরকার গঠিত হবে, অর্থাৎ দুটো দল বড় অংশের ভোট পাবে, 100-130, আর মাঝখানে ক্ষমতার কিং মেকার হবে এনসিপি, যারা ওই কিছু কিছু বিদেশি শক্তির কাছ থেকে অর্থ এবং ইউনূসের কাছে অর্থ নিয়ে চলছে। ইউনূস সেন্টারের যে প্রস্তাবিত স্পন্সর তাদের যে পার্টি, এটা কিন্তু ভণ্ডুল হয়ে গেছে। সেই 100 পার্টি যেটা 70-এ গিয়ে ঠেকেছে, আবার যাকে 120-এ অল আউট করে দেওয়ার প্ল্যান ছিল, সে কিন্তু 200-তে গিয়ে ঠেকেছে। তো সেই ক্ষেত্রে তাদের দ্বিতীয় পরিকল্পনাটাও ভেস্তে গিয়েছে। প্রথম পরিকল্পনা ছিল ইউনূসকে দিয়ে শাসন করা, রাষ্ট্রপতি শাসন জারি করা, সংবিধান স্থগিত করা, সেটা ভণ্ডুল হয়েছে। দ্বিতীয় যেটা, সেটাও কিন্তু যে আমাদের এখানে একটা ভঙ্গুর সরকার প্রতিষ্ঠা করা, যেটা ওই রিমোট কন্ট্রোল চাপ দিবে বাড়িধারা থেকে বা বিদেশ থেকে, তখন সে হা না ভোটের মাধ্যমে, ভোট অফ কনফিডেন্সের মাধ্যমে সরকার ফেলে দিবে, যেটা পাকিস্তানে তারা করে। দুটো মেজর পার্টি থাকে, নেওয়াজ শরীফের পার্টি আর ওই যে বেনজির ভুট্টোর পার্টি, দুটো পার্টির মধ্যে কিছু খুচরো পার্টি থাকে, খুচরো পার্টিগুলোকে দিয়ে তাদের ইন্টেলিজেন্স সরকার ফেলে দেয়। একই পরিকল্পনা এখানে ছিল, তাই সেটা কিন্তু বাস্তবায়ন করতে পারেনি। আঞ্চলিক অংশীদাররা
আওয়ামী লীগের অংশীদাররা অংশগ্রহণ সকলের মধ্যে একটা মৌন একটা সমর্থন নিয়ে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। এটা যারা সরকারে বসেছেন তারাও খুব ভালো করে জানেন। এখন আমার তৃতীয় লক্ষ্য হচ্ছে আমার যারা কর্মীরা আছে কারাগারে দীর্ঘদিন ধরে তারা কারাবরণ করেছে এবং কারা নির্যাতিত, তাদেরকে আমার মুক্ত করা। সেক্ষেত্রে আমার শুধু সরকারের কোনো সংশ্লিষ্টতার প্রয়োজন হচ্ছে না, বিচার বিভাগকে স্বাধীনতা দেওয়ার কথাটা আসছে, যে বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার করে তার যে নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, জামিন পাওয়ার অধিকার, সে অধিকার আমাকে দিতে হবে। আমার এতগুলো সিনিয়র লিডারকে আপনারা আটকে রেখেছেন। আমাদের সময় তো যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে মীর কাশেম আলীকেও জামিন দেওয়া হয়েছিল, তিনি জামিন নিয়ে বিদেশে গিয়েছেন, চিকিৎসা করেছেন, আবার দেশে এসেছেন, সবাই জামিনে ছিল। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো যদি আপনি কোর্টকে ফাংশন করতে দিচ্ছেন না। আমরা চাই কোর্ট ফাংশন করবে, আমরা চাই আমাদের কারাবন্দীরা মুক্তি পাবে, যেটা তাদের নাগরিক অধিকার, আইনি অধিকার, সেটা পাক। তারপরে হচ্ছে আমরা আমাদের নিষেধাজ্ঞাটা প্রত্যাহার চাচ্ছি, তাই না? আমরা তো চাচ্ছি না সরকারের পতন। এখন আপনি আমার যে চাওয়াটা, সেটা যদি শান্তিপূর্ণ উপায়ে আমি যদি সেটা বাস্তবায়ন করতে না পারি, তখন আমাকে আমার পদক্ষেপ নিতে হবে। আর অশান্তির জায়গা কিন্তু সৃষ্টি করা আওয়ামী লীগের জন্য কোনো বিষয় না। অশান্তির প্রক্রিয়াটা কিন্তু আওয়ামী লীগ খুব ভালো করে জানে কিভাবে করতে পারে, করা যায়। হ্যাঁ, রাজনৈতিক ভাবে আমরা তো অনেক কঠিন পর্যায়ে পথ পরিক্রমার মধ্যে দিয়ে এসেছি। অশান্ত করে বাংলাদেশকে এই সরকারের পতনের লক্ষ্যে আন্দোলন করাটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব, কারণ সেনাবাহিনী দিয়ে সরকার বেশি দিন টিকে থাকতে পারবে। আর এই যে মিলিশিয়া বাহিনী অস্ত্র যেগুলো লুটপাট করে এই যে জামায়াত ইসলামী, এনসিপির ক্যাডাররা জিহাদি জঙ্গি গোষ্ঠীর অস্ত্র যেগুলো নিয়ে বসে আছে, সেই অস্ত্রের উত্তর পাল্টা দেওয়ার জন্য কিন্তু আমার প্রস্তুতি আছে। তো আমার কথা হচ্ছে, আমি কি সেই গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে যেতে চাই কিনা? আমরা চাই না, কেউই চাই না। আমাদের এখনো প্রত্যাশা যে এই সরকারের মধ্যে সেই রাজনৈতিক সম্বিতটা থাকবে, সেই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার যে মানসিকতা সেটা থাকবে। আমরা সেই লক্ষ্যে তারা যাতে করে কাজ করেন, আমাদের প্রত্যাশা হচ্ছে সেটাই। আমরা এখানের মধ্যে কোনো ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করতে আমরা চাচ্ছি না, কিন্তু সংঘাত করতে চাইলে কিন্তু আওয়ামী লীগ সেই সংগ্রামের জন্য যথাযথভাবে প্রস্তুত আছে। মানে আপনি তো ভয়ঙ্কর কথা বললেন যে এই নিষেধাজ্ঞা না উঠলে মানে টিট ফর ট্যাট, অর্থাৎ আমরা যে বলি চালু কথা, অর্থাৎ আওয়ামী লীগও পাল্টা পথে নামতে পারে এবং মানে অস্ত্র সেনার হাতে আছে, পুলিশের হাতে আছে, এবং আপনি বলছেন যে যে অস্ত্র লুট হয়েছে সেগুলি মৌলবাদী বা জঙ্গি গোষ্ঠীর হাতে আছে। এই সত্যগুলোকে জানা সত্ত্বেও আপনারা মনে করছেন যে আপনারা জবাব দিতে মানে সক্ষম, এবং সেটা আওয়ামী লীগই এ ব্যাপারে। তো এরকম থেকে একটা কথা মনে হয় যে আপনারা বোধহয় আরেকটা লিবারেশন ওয়ারের কথাই হয়তো ভাবছেন, যে বাংলাদেশের পরিস্থিতি কি সেই দিকেই চলে যাচ্ছে যে আপনাদের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। মুক্তিযুদ্ধের সময় তো সেই নিষেধাজ্ঞা বলবৎ ছিল। আমি সেই কারণেই বলতে চাইছি যে তাহলে কি বাংলাদেশ সেই দিকে যাচ্ছে এবং একটা অশান্তির দিকেই যাচ্ছে? আমরা সেই দিকে যেতে চাই না। অশান্ত করা, দেশকে গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করা, সেটা আমরা চাই না। দেশের যে অর্থনৈতিক অবস্থা, সামাজিক বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা আমাদের প্রয়োজন হবে না। সাধারণ মানুষ যা দেখছে, নেতৃত্বহীনতা এবং রাজনৈতিক জিঘাংসা, প্রতিশোধ পরায়ণতা, মানুষের উপর হত্যা, সাম্প্রদায়িক সন্ত্রাস, সবকিছু মিলিয়ে মানুষ কিন্তু নিজেই নেমে পড়বে। সেটা আওয়ামী লীগকে কিন্তু সেটা শুধুমাত্র ডাক দিলেই চলবে। আমি একটু মানে শেষ একটি বিষয় বলি যে বাংলাদেশে যখন মানে মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক দল নিষিদ্ধ এবং তাকে পাকাপাকি ভাবে নিষিদ্ধ করার জন্য একটি আইন প্রণয়নের উদ্যোগ বর্তমান শাসক দল এবং সরকার নিয়েছে, তখন বাংলাদেশের মাননীয় বিদেশ মন্ত্রী খলিলুর রহমান তিনি মঙ্গলবার নয়াদিল্লিতে আসছেন, 3 দিনের সফরে আসছেন, এবং ভারতের 3জন শীর্ষস্থানীয় মানে নেতার সঙ্গে তার কথা হবে। 4জন, অজিত দোভাল, এস জয়শঙ্কর, পীযূষ গোয়াল এবং হরদীপ সিং পুরী, প্রত্যেকেই খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের ভারতের মন্ত্রী। তো আপনারা, আমি এই জন্য বলছি যে শেখ হাসিনা ভারতে আছেন, ভারত তাকে একটা সংকটপূর্ণ মুহূর্তে তাকে এখানে মানে ইয়ে করেছে, তাকে রাখার ব্যবস্থা করেছে। তো এই যে বাংলাদেশের নতুন সরকারের বিদেশ মন্ত্রী আসছেন, কাল মিটিং হবে, 3 দিন ধরে মিটিং হবে, হয়তো এই প্রসঙ্গগুলো উঠবে। দলগতভাবে আওয়ামী লীগ কি প্রত্যাশা করে যে ভারত সরকারের তরফে কোন মেসেজটা দেওয়া উচিত? তার কারণ ভারত সরকার বিভিন্ন সময় বলেছে যে তারা মুক্তিযুদ্ধের অংশীদার,
ভারত মুক্তিযুদ্ধের অংশীদার, তার কারণ মুক্তিযুদ্ধের ভারতীয় সেনাবাহিনী তারা রক্ত ঝরেছে তাদের। ফলে আজকে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস এগুলি যখন বিপন্ন, তখন অনেকে এটা মনে করছেন যে এই ব্যাপারে ভারতেরও কিছু বক্তব্য স্পষ্ট করা দরকার। তো মানে প্রধানমন্ত্রীর পরে গুরুত্বপূর্ণ মন্ত্রী হন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী। তো বিদেশ মন্ত্রী আসছেন এবং তো আওয়ামী লীগ কি প্রত্যাশা করছে এই সফরে ভারতের, কি মানে আপনারা কি প্রত্যাশা করছেন? দেখুন, দল হিসেবে আওয়ামী লীগের প্রত্যাশাটা এখানে ভারত সরকারের কাছে সেই প্রত্যাশাটা এটা হচ্ছে আমাদের দেশের জনগণের কাছে আমাদের প্রত্যাশা থাকতে পারে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষের মধ্যে কিছু প্রশ্নের উদ্রেক ঘটছে যে দেখুন, ভারত কিন্তু শুধুমাত্র যে মুক্তিযুদ্ধের আদর্শিক অংশীদার তা নয়, আমার কিন্তু মানে পুরো দেশটার চারপাশেই ভারত, আকাশে জলস্থলে চারিদিকে কিন্তু মানে জল স্থল এবং সামান্য একটু মিয়ানমার আছে, আর মিয়ানমারের অংশটা খুবই কম, এবং বঙ্গোপসাগরও কিন্তু আপনি আন্দামান সি আপনাকে ক্রস করতে হবে, তাই না? সুতরাং চারিদিক থেকে কিন্তু ভারতের মধ্যেই বাংলাদেশের অবস্থান। তো এটা একটা জিও পলিটিক্যাল একটা সিচুয়েশন। এখানে আপনি এই যে একটা উগ্র সরকার এখানে অবস্থান করেছে, তারা কিন্তু আমি বলবো নির্বাচন দিয়ে পালিয়ে যেতে হয়েছে। তারা যে উগ্রবাদী সরকারকে দিল্লি না ভারত এবং ভারত বিরোধিতা এবং মিলিশিয়া গঠন করা, সেখানে যা করেছে, নোংরামি যা করেছে, উগ্রবাদকে যেভাবে তারা প্রশ্রয় দিয়েছে, এবং তারা পাকিস্তানের জৈশে মোহাম্মদ, তারপরে আপনার এই যে লস্করে তৈবা, এদের নেতাদেরকে বাংলাদেশে এনে যা করতে চেয়েছে, এগুলো কিন্তু তারা একেবারেই পরাজিত হয়েছে প্রাথমিক পর্যায়ে। এখন যেই সরকার এসেছে, সেই সরকারের পক্ষ থেকে যিনি এখন ফরেন মিনিস্ট্রির দায়িত্ব পেয়েছেন, তিনি আসছেন, সেটা আমরা একটা আলোচনা হচ্ছে যে এই ফরেন মিনিস্টার হয়তোবা সেই সমঝোতার অংশ হিসেবে ফরেন মিনিস্টার হিসেবে আছে, ইউনূস সরকারের সমঝোতা, ইউনূসের সেফ এক্সিট, তাই না? এখন সেফ এক্সিট ইউনূসকে দেয়া ব্যক্তি কতটুকু এই সরকারের জন্য বা বাংলাদেশের জন্য কাজ করবে, এই সন্দেহ অনেকের কাছে আছে। তবে অনেকের আলোচনা আছে সে যেহেতু ক্যারিয়ার ডিপ্লোম্যাটদের কোনো আদর্শিক অবস্থান স্থির থাকে না, তারা কৌশলগতভাবে তারা বারবার অবস্থান পরিবর্তন করে। এখন আমাদের যেই রাষ্ট্রনীতি, আমাদের যে ফরেন পলিসি, সেটা কি এই ব্যক্তিরা নিয়ন্ত্রণ করছে, ইউনূস নিয়ন্ত্রণ করছে, নাকি নতুন ভাবে যারা সরকারে বসছেন তারা নিয়ন্ত্রণ করছে? আমি একটু জাস্ট সাপ্লিমেন্ট করছি। ইউনূস সরকারকে আওয়ামী লীগ বলেছে যে তারা বাংলাদেশের জঙ্গিবাদকে পুনরায় মানে জাগিয়ে তুলেছে এবং একটা টেরোরিস্ট স্টেটে পরিণত করার চেষ্টা করেছে। শেখ হাসিনার একাধিক ভাষণে আমি কথাটি শুনেছি। তো সেই ইউনূস সরকারের কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এই ভদ্রলোক, অর্থাৎ খলিলুর রহমান, যিনি এখন বিএনপির সরকারের বিদেশ মন্ত্রী, এবং যার নাগরিকত্ব নিয়ে বিএনপির তরফে প্রশ্ন তোলা হয়েছিল যে তিনি আদৌ বাংলাদেশি কিনা, তিনি বাংলাদেশকে কাল রিপ্রেজেন্ট করবেন। তো আমি আপনি যদি আরেকটু মানে স্পষ্ট বলেন যে আপনারা কি প্রত্যাশা করছেন, মানে ভারতের তরফ থেকে কোন বক্তব্যটা যাওয়া উচিত বলে আপনাদের মনে হয় আজকের বাংলাদেশের মানে প্রেক্ষাপটে? ভারতীয় ফরেন পলিসি ডিসিশন মেকাররা, যারা পলিসি মেকাররা, তারা সেভাবে করে প্রশ্নটা তুলবেন তাদের আমাদের দুই দেশের মধ্যে যে ধরনের বিষয়গুলো অমীমাংসিত এবং মীমাংসিত বিষয়, নানান বিষয়, সিকিউরিটি প্রবলেম, সিকিউরিটি চ্যালেঞ্জেস, তারপর বাইল্যাটারাল ট্রেড, হ্যাঁ, এবং ফ্রি মুভমেন্ট অফ আমাদের যারা নাগরিক, তাদের এগুলো নিয়ে তারা আলোচনা করবেন বলে আমার মনে হয়। পাশাপাশি আমার যেটা মনে হচ্ছে স্থিতিশীলতা, স্থায়ী স্থিতিশীলতা, এই আলোচনাটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। যে বাংলাদেশ যদি অশান্ত হয় এবং আওয়ামী লীগকে যদি এভাবে এই পর্যায়ে নিয়ে যাওয়া হয় যে যেখানে তার পক্ষে উঠে দাঁড়ানোর জন্য একমাত্র কাউন্টার আক্রমণ করাই তার জন্য একটা পথ খোলা থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু ভারতেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাবে। বাংলাদেশ যদি অশান্ত হয়, তাহলে সেই অশান্তির ঢেউটা কিন্তু সবচেয়ে বেশি ভোগ করতে হয় ভারতের সাথে পাকিস্তানের যে সীমান্ত, বাংলাদেশ কিন্তু তার চাইতে বেশি সীমান্ত। পাকিস্তানের যেই ধরুন মানে যেই বর্ডার আছে, সেখানে একটা অংশ একেবারে মানে ইমপেনিট্রেবল, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের সাথে যেটা বর্ডার, সেটা একেবারে জলস্থলে চারিদিকে কিন্তু সেটা ওপেন মানে হচ্ছে অ্যাক্সেসিবল, তাই না? ওপেন, আমি ওভাবে ওপেন বলছি না। এই প্রেক্ষাপটে ভারত তো অবশ্যই তার স্থায়ী স্থিতিশীলতা নিয়ে ভাববে, নিরাপত্তা নিয়ে ভাববে। তো সেখানে
জঙ্গিবাদের উত্থানের প্রশ্নে নিশ্চয়ই আলোচনা থাকবে, এবং সার্বিকভাবে যদি প্রগতিশীল স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যদি রাজনৈতিকভাবে একঘরে করে দেওয়া হয়, তাদের পক্ষে ঘুরে দাঁড়ালে আরো কি অশান্তি ঘটতে পারে সেটা নিয়েও নিশ্চয়ই আলোচনা থাকবে। তো আমি 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 শেষ করব, শেষ ইয়েতে যে হুমায়ুন কবির, যিনি বাংলাদেশের মানে প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা, তিনি আজকে ঢাকাতে যে বক্তব্যটি মানে বলেছেন, বিশেষ করে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের বৈঠকের পর, যে ভারতের সঙ্গে হাসিনার চ্যাপ্টার ক্লোজ এবং বাংলাদেশে হাসিনা, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বলে কিছু নেই এবং ভারতের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হচ্ছে, অবশ্যই মানে বিএনপি নেতৃত্বে। তো এই যে কথা, বাংলাদেশের মানে উনি মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা এবং বিদেশ বিষয়ক উপদেষ্টা, তিনি বলছেন যে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক শেষ। আপনি আওয়ামী লীগের একজন নেতা হিসেবে, আওয়ামী লীগের একজন মানে কি বলা যায়, মানে আপনি যেহেতু দলের কথা বলেন, আপনি তো কি মানে আপনাদের প্রতিক্রিয়াটা কি? মানে দেখুন, মিস্টার হুমায়ুন কবির, তাকে আমি অনেক আগে থেকে চিনি, 2006 সাল থেকে চিনি। তিনি আসলে সেভাবে বিএনপি রাজনীতিও করতেন। তিনি লন্ডনে একটা মানে চাকরি করতেন, তার একটা ক্যারিয়ার ছিল। সেখান থেকে যে কোনো ভাবেই হোক তিনি বিএনপি রাজনীতিতে সংযুক্ত হয়েছে। তিনি চেয়েছিলেন আওয়ামী লীগ করতে, একটা ক্ষোভ অভিমান তো আছেই। তিনি আমাদের যে সাবেক সাধারণ সম্পাদক জনাব সৈয়দ আশরাফুল ইসলাম, তার সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন, লেবার পার্টি করতেন একসাথে টাওয়ার হ্যামলেটস এলাকাতে। তো স্বাভাবিকভাবেই তার একটা প্রত্যাশা ছিল আওয়ামী লীগের রাজনীতিতে তাকে একটা স্থান দেওয়া। কিন্তু আওয়ামী লীগের রাজনীতি তো সহজ না যে উড়ে এসে জুড়ে বসে যাবে লন্ডন থেকে, সেটা এত সহজ না। সেটা হয়নি, তার অনেক রাগ ক্ষোভ দুঃখ আছে। তার সাথে আমার অনেক বৈঠক হয়েছে 1-11 কালীন সময়ে। আমি কিন্তু তাকে খুব ভালো করে চিনতাম, তার বাড়িতে আমি গিয়েছি বার্কিং এ লন্ডনে। তিনি একজন ব্রিটিশ নাগরিক, হ্যাঁ, ব্রিটিশ নাগরিক হবেন আর কি, মানে কাছাকাছি। তো একজন ব্রিটিশ নাগরিক, তিনি এখন ব্রিটিশ নাগরিক, তিনি বাংলাদেশে এসেছেন, আঞ্চলিক রাজনীতি এবং পররাষ্ট্র নানান বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলবেন, তিনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বলছেন। বিষয়টা হচ্ছে, তিনি তো আসলে নিজেই স্থায়ী নাগরিক নন বাংলাদেশে, তাই না? তিনি স্থায়ী নাগরিক নন বলে কিন্তু উপদেষ্টা হয়েছেন, তিনি মন্ত্রী পরিষদে যাননি। মন্ত্রী পরিষদে যেতে হলে কিন্তু তাকে নাগরিকত্ব ছাড়তে হবে সংবিধান অনুসারে, সেটা তিনি করেননি। তো যেই ব্যক্তি তার নিজেরই অবস্থান এখনো স্থায়ী করতে পারেনি, বাংলাদেশের নাগরিকত্ব, ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের পক্ষে আমাদের ফরেন পলিসি নিয়ে কথা বলার এখনো অবস্থায় আসেননি, তার কথা কতটুকু গ্রহণযোগ্য? আমরা তো এই বিষয়টাও একটা মাথায় ভাবতে হবে। আমি ব্যক্তি পর্যায়ে সমালোচনাটা সঠিক হয় না, কারণ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, তাই না? তাই আমি তার ব্যাপারে এটা বলতে চাচ্ছি না। হুমায়ুন কবির, তিনি আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তিনি এলাম নাই সেই বিশ্ববিদ্যালয়ে, তাকে আমি অনেক আগে থেকেই চিনি। কিন্তু বাস্তবতাটা কি? ইনি হচ্ছেন একজন ব্রিটিশ নাগরিক। তিনি বাংলাদেশে এসে নিজে স্থায়ী হননি, তিনি আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হয়েছে। তো যিনি নিজেই স্থায়ী নাগরিক নন, যিনি একক নাগরিকত্ব নেই তার, এখন পুরো পররাষ্ট্র আমাদের যে ফরেন মিনিস্ট্রিটা চলছেই হচ্ছে দুজন বিদেশি নাগরিকের মাধ্যমে, একজন আমেরিকান সিটিজেন মিস্টার খলিলুর রহমান, আর একজন হচ্ছেন মিস্টার হুমায়ুন কবির। হ্যাঁ, তো দুজনেই কিন্তু আমেরিকান নাগরিক। এবং এটাও আলোচনা আছে আমাদের যিনি স্টেট মিনিস্টার, প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ, তিনি আমেরিকান নাগরিকত্ব ছেড়ে দিয়ে তিনি নাকি নির্বাচন করেছেন, আগেই ছেড়ে দিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে এই তিনজনের মধ্যে আমি বলবো যে যিনি নির্বাচনের জন্য পশ্চিমা দেশে নাগরিকত্ব ছেড়ে দিয়ে নির্বাচন করেছেন, তার ক্রেডিবিলিটি তো স্বাভাবিকভাবেই অনেক বেশি থাকা উচিত রাজনৈতিক ভাবে, আমি মনে করি। এবং তার বাবাও ছিলেন একজন আওয়ামী লীগের নেতা, কে এম ওবায়দুর রহমানের সন্তান তিনি, শামা ওবায়েদ। তো একটা রাজনৈতিক একটা ব্যাকগ্রাউন্ড তার আছে। তো সেই ক্ষেত্রে আমি তার মন্তব্যগুলো রাজনৈতিক অবস্থান থেকে অনেক বেশি আমি বলবো ক্রেডিবল। সেখানে দুজন বিদেশি নাগরিকের বক্তব্যটা আমাদের ফরেন পলিসির দৃষ্টিকোণ থেকে এবং দেশের একজন নাগরিক হিসেবে আমি সেটাকে একটু কম গুরুত্ব দেওয়ার কথা আমি বলবো। এবং সেই জন্যই আমি জনাব হুমায়ুন কবিরের মন্তব্যে কোনো পাল্টা মন্তব্য করতে চাই না, কারণ আমি এটাকে ইনসিগনিফিকেন্ট এবং ইররেলেভেন্ট বলে মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন। বাংলাদেশের